যার মুখোমুখি হয়েছিল সে কিন্তু সাধারণ ছিল না, অথবা যে কানের কাছে বারবার জানিয়ে দেয় মরবি, এবার তুই মরবি, সেও কেউ সাধারণ কিছু নয়। বন্ধুর সাথে নিছক মজা করতে করতে যারা শ্মশানে গিয়েছিল ভূত দেখবে বলে, তারা ঘরে ফিরতে পেরেছিল ঠিকই, কিন্তু বালিশে মাথা ঠেকালেই তারা বিচরণ করত অন্য পৃথিবীতে। কৌতূহল ভালো, তবে কেউ যদি তা দমিয়ে রাখতে বলে সেটারও একটা গুরুত্ব আছে, কারণ এই পৃথিবীতে যারা অন্য জগৎ থেকে আসে তারা সবাই খারাপ না, কেউ কেউ ভালোও আছে। ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। কোনো কথা না বাড়িয়ে আজকে আরো একটা নতুন ঘটনায় যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং সর্বদা ভালোর তলেই আছেন। আমার প্রথম স্টোরিটি সিলেক্টেড হওয়ায় আরো একটু সাহস আর কনফিডেন্স নিয়ে আরেকটি ভৌতিক অভিজ্ঞতা লিখতে বসলাম। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মাবুদ। আমার বয়স 23 বছর। ঠিকানা বিনোদপুর বাজার, রাজশাহী। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং আমি সেই মোবাইল নাম্বারে যাচ্ছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মহসিন আলী। যে সময় এই ঘটনাটি ঘটে তিনি থাকতেন সিংড়া থানার হুলহুলিয়া গ্রামে। সালটি 1987। ঘটনাটি আমার মা, মামা এবং স্বয়ং মহসিন ভাইয়ের কাছ থেকে শোনা। মহসিন আলী সম্পর্কে আমার নানার দূর সম্পর্কের আত্মীয়, অর্থাৎ আমার নানার দূর আত্মীয় নাতি। তো উনি সম্পর্কে আমার ভাই হচ্ছেন, তাই আমি গল্পে ওনাকে ভাই বলে সম্বোধন করছি। এবার সরাসরি ঘটনায় চলে যাই। চলনবিল এলাকার লোক হওয়ায় মহসিন ভাইয়ের ছিল প্রচুর মাছ ধরার নেশা। তার বয়স তখন আনুমানিক 16-17 বছর। সঠিক বয়স তার নিজেরও মনে নেই। দিন নেই রাত নেই, তিনি যখন তখন মাছ ধরতেন। সালটি 1987। বর্ষা প্রায় শেষ। হুলহুলিয়া গ্রামের বন্যার পানি অনেকটাই কমে গেছে, তারপরেও কিছু অংশ জলার মতো হয়ে রয়েছে। এই জলার মতো জায়গায় বিলের পানিতে ভেসে আসা মাছগুলো আটকে যায়। এরকমই একটা জলার খোঁজ পান মহসিন ভাই। সেই জলায় নাকি অনেক মাছ আছে। ব্যাস, তিনি শোনার সাথে সাথে ঠিক করে ফেলেন অন্য কেউ সকালে গিয়ে মাছগুলো ধরে ফেলার আগেই তিনি রাতের মধ্যেই সব মাছ ধরে ফেলবেন। তিনি ঠিক মধ্যরাত বেছে নেন মাছ ধরার সময় হিসেবে। আনুমানিক রাত 2টা থেকে 3টার দিকে একটি হ্যারিকেন এবং খোলই, এটা আঞ্চলিক ভাষা, বলতে পারেন মাছ রাখার ঝুড়ি বা বাস্কেট, সেটি হাতে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে হাঁটা দেন। চারিদিক শুনশান, কাদাময় রাস্তা, আকাশে পূর্ণ পূর্ণিমার চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সেই শুনশান কাদাময় রাস্তার নীরবতা ভেঙে ছপ ছপ আওয়াজ তুলে মুখে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন মহসিন ভাই। দিনের বেলায় চুপ করে গিয়ে জায়গাটার একটি অংশে 2 ধারে কাদা দিয়ে লেপে বান্ধাল বা কাদার তৈরি বাঁধ বানিয়ে রেখে আসেন। এখন গিয়ে শুধু পানি ছেঁকে মাছ ধরা, এসব কিছুই তার মাথায় ভর করেছিল। এমন সময় হঠাৎই চমকে ওঠেন। তার কিছু দূর সামনে দিয়েই আরেকজনকে যেন হেঁটে যাচ্ছে। মহসিন ভাই ভাবতে লাগলেন, তার সামনে যে লোকটি হাঁটছে সে হয়তো দিনের বেলা তাকে বান্ধাল দিতে দেখে ফেলেছে, আর সে এখন মাছ চুরি করতে বের হয়েছে। তিনি ভাবেন লোকটির পিছু নেবেন। পিছু করতে করতে কিছু দূর আসার পর মহসিন ভাই পায়ে কাদা লেগে পিছলে পড়ে যান। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতে দেখেন এতক্ষণ যে ব্যক্তিটির পিছু নিচ্ছিলেন সেই ব্যক্তিটি উধাও। সে যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। রাস্তার বাম পাশ ধরে বয়ে চলেছে বিখ্যাত চলন বিল, আর ডান পাশে অর্ধডোবা ধানি জমি। তার হুঁশ ফিরে আসে, এ তো সে ভুল রাস্তায় এসে পড়েছে।
তার গন্তব্য সে অনেক পেছনে ফেলে রেখে এসেছে। তিনি উল্টো ঘুরে হাঁটা দেন। 5 মিনিটের মতো সময় লাগে তার ওই জলা জায়গাটায় পৌঁছাতে। তার মাথায় তখন মাছ ধরার চিন্তা। লোকটার কথা তিনি ভুলেই গেছেন। জলাটায় হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি। মহসিন ভাই পানি ছেঁকা শুরু করলেন। ছেঁকতে ছেঁকতে একসময় পানি কমে আসে। তিনি হাত দিয়ে মাছ ধরে খোলয়ে রাখছিলেন। হঠাৎ করেই জায়গাটায় আবার নতুন করে পানি ঢুকে হাঁটু পর্যন্ত উঠে যায়। তিনি হ্যারিকেনের আলোয় দেখলেন কিছু একটা তার বান্ধাল ভেঙে দিয়েছে। তিনি আবার কাদা দিয়ে বান্ধাল তৈরি করে পানি ছেঁকা শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও বান্ধাল ভেঙে পানি ঢুকে পড়ল। আবার তিনি বাঁধ ঠিক করলেন। কিছু একটা বারবার তার এই বান্ধাল ভেঙে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি ভাবলেন, না, এইভাবে মাছ ধরা যাবে না, কাল অন্য ব্যবস্থা নিতে হবে। এই ভেবে তিনি সেখান থেকে রাস্তায় উঠে আসেন এবং সামান্য কিছু মাছ ধরেছেন যা তা খোলয়ে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছু দূর আসার পর তার হাতে থাকা হ্যারিকেনটি হঠাৎ নিভে যায়। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো তেল ফুরোবার কথা না। যাই হোক, চাঁদনি রাত, চারিদিকে চাঁদের আলো ঠিকরে পড়েছে। এই আলোয় দিব্যি পথ চলা যায়। তার চোখ আবার রাস্তার দিকে যেতেই হঠাৎ আবার সেই লোকটিকে তিনি সামনে দেখতে পেলেন। লোকটি আপন মনেই হেঁটে চলেছে। লোকটির পরনে সাদা চকচকে ঢিলে ঢালা পাঞ্জাবির মতো আলখেল্লা, মাথাটা সেই সাদা কাপড়ের টুকরো দিয়েই ঢাকা। এর আগের বার মহসিন ভাই পরনের কাপড় অতটা খেয়াল করেননি, কিন্তু এবার তিনি খেয়াল করেছেন। তার মনে কৌতূহলের সৃষ্টি হয় যে তাদের গ্রামে এমন বেশভূষার একটি লোকও তো নেই, আর এত রাতে কেই বা এমন পোশাক পরে বের হয়েছে। এবার তিনি অবাক হয়ে যান। লোকটির পরনের কাপড়ে এক ফোঁটাও কাদার দাগ নেই, কিন্তু রাস্তাটা এতটা কর্দমাক্ত যে হাঁটলে কাদার দাগ কাপড়ে লাগবেই, সেটাই স্বাভাবিক। আরো একটি বিষয় লক্ষ্য করলেন, চাঁদের আলোয় লোকটির ছায়া মাটিতে পড়ছে না। তার মনের ভেতর একরাশ অস্বস্তি আর ভয় এসে ভর করল। মহসিন ভাই ভাবতে থাকেন, একে না ঘাটানোই ভালো। আপন মনে হেঁটে যাচ্ছে, যাক, তিনিও ততক্ষণে বাড়ির অনেকটাই কাছে চলে এসেছেন। এবার যা হতে চলেছে তা ছিল তার জন্য বিভীষিকাময়। তিনি এগুলো চিন্তা করছিলেন, হঠাৎ তার পেছন থেকে কেউ একজন নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, পেছনে তাকাবি না, একদম পেছনে তাকাবি না, আমি খেয়েই চলে যাব। মহসিন ভাই ঘাবড়ে গিয়ে সেটাই করে বসেন। তিনি পেছনে তাকান। পেছনে তাকিয়ে তিনি যা দেখতে পান তা কেউ কখনো দেখতে চাইবে না। তিনি দেখেন এটা সেই লোক যে তার সামনে দিয়ে এতক্ষণ হাঁটছিল। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই লোকটি উধাও হয়ে গেছে। তার পেছনে কেউ নেই। এখন সেই লোকটি তার সামনে দাঁড়ানো। মহসিন ভাই লোকটির চেহারার বর্ণনা দিতে গিয়েও আমি লক্ষ্য করেছি তার শরীরে তখন কাঁটা দিয়ে উঠেছিল। লোকটির চেহারার বিবরণ ছিল এরকম, তার চোখ দুটোকে যেন গেলে দিয়েছে, মুখের মাংস পচে গিয়ে তাতে পোকা লেগেছে। সেই জিনিসটি তার খলই থেকে মাছ বের করে খাচ্ছে। এই যেন এক নারকীয় দৃশ্য। তার শরীর থেকে পচা মাংস আর নর্দমার অসহনীয় গন্ধ বের হচ্ছে। মহসিন ভাই নিজেকে সামলাতে না পেরে বমি করে ফেলেন। তিনি কোনো মতে উঠে দাঁড়িয়ে খলই আর হেরিকেন ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। তার কানে আবারও নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ ভেসে আসে, তোকে মানা করেছিলাম। এবার একই বাক্য সে বারবার বলে যাচ্ছে, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। কিছুক্ষণ পরে ক্রমশ এই শব্দটা মিলিয়ে গেল। তিনি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির হেসেল ঘর বা রান্নাঘরের কাছে এসে পৌঁছান। তিনি চারিদিকে চোখ বুলালেন, না, কোথাও সেই লোকটিকে আর দেখা যাচ্ছে না। তাদের হেসেল ঘরের পাশে ছিল টিউবওয়েল। তিনি সেখানে গিয়ে হাত পা পরিষ্কার করতে শুরু করলেন আর জোরে জোরে তার আম্মা আব্বাকে ডাকতে শুরু করলেন। তারা বেরিয়ে আসলে হয়তো ভয় কমবে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। সে হঠাৎ তার পেছনে কিছু একটার উপস্থিতি টের পেল। হঠাৎ করে আবারও সেই কণ্ঠস্বর, তুই মরবি। মহসিন ভাই
এবার পেছনে না তাকিয়েই এক দৌড়ে হেসেল ঘরে গিয়ে একটি মাটির ঢোকসা, এটা আঞ্চলিক শব্দ, মাটির গোল পাত্র, সেটি নিয়ে টিউবওয়েলের দিকে ছুঁড়ে মারেন। এর পরের অংশটুকু তিনি তার আব্বা আম্মার কাছে শোনেন। তাদের বর্ণনা অনুযায়ী তার আব্বা আম্মা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠে অজু করতে গিয়ে টিউবওয়েলের কাছে আসতেই দেখেন তার ছেলে অর্থাৎ মহসিন ভাই হেসেল ঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে আসে পাগল অবস্থায়। ঘটনার 6 মাস পেরিয়ে গেলেও মহসিন ভাইয়ের পাগলামির সমস্যাটা যেন দিন দিন বেড়েই চলছিল। অনেক ডাক্তার, কবিরাজ সবাইকে দেখানো হয়েছে, কোনোভাবেই কিছু কাজ করছিল না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিক কবিরাজের কাছে। সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা কিছুই উল্লেখ করতে পারছি না, কিন্তু নাম বললে সিংলা থানার বয়স্করা অনেকেই চিনবেন। তো সেই কবিরাজ মহসিন ভাইকে প্রথমে দেখেই বলেন, তোদের ছেলে অনেক বড় ভুল করেছে, ওর পেছনে ঘুরে তাকানোটা ঠিক হয়নি। মহসিন ভাইয়ের আব্বা আম্মা এসবের কিছুই বুঝতে পারেন না। কবিরাজ বলেন, 11 দিন পরে আবারও পূর্ণিমার রাত, সেই রাতে তোর ছেলেকে নিয়ে আমার আসনে বসবো। ততদিনে এই তাবিজ ওকে বেঁধে রাখতে বলবি, আর ও যেন এই তাবিজ এই কয়েকটা দিনে এক মুহূর্তের জন্য না খোলে, আর আমি গিয়ে তোদের বাড়ি বন্ধ করে দিয়ে আসবো। 11 দিন পর আসছে পূর্ণিমার রাত। এরই মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। অন্য কোনো দিন সেগুলো আলাদাভাবে পাঠাবো ইনশাল্লাহ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। কবিরাজ একটি অন্ধকার ঘরে বসে চক্র এঁকে মাঝখানে একটি মোম জ্বালিয়ে চক্রের ভেতরে বসেন। অর্থাৎ তিনি চক্রের ভেতরে বসেন আর মহসিন ভাইকে বাইরে বসান। শুরু হয় কবিরাজের মন্ত্র পড়া। হঠাৎই বাইরে প্রচন্ড ঝড় ওঠে। মনে হয় মাটির ঘরটি ধুলোয় লুটিয়ে পড়বে। আবার মুহূর্তের মধ্যে বাইরে সবকিছু নিস্তব্ধ। মহসিন ভাইয়ের আব্বা আম্মা বাইরে দাঁড়িয়ে তার জানালার একটা ছিদ্র দিয়ে সবটা দেখছিলেন। তারা দেখেন মহসিন ভাইয়ের মুখ দিয়ে লালা ঝরছে, আর সেই চক্রের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এবার কবিরাজ তার ঝোলা থেকে একটি কাঁচি, বাঁশের পুরনো শান্তি অর্থাৎ চিকন লাঠি আর একটি ছোট শিশিতে রাখা এক প্রকার কালো তেল জাতীয় পদার্থ বের করেন। কবিরাজ সেই তেল জাতীয় পদার্থ শান্তিতে মাখাতে মাখাতে বলেন, বল তুই কেন এর পিছু নিয়েছিস? এবার জিনটা নীরবতা ভেঙে রাগান্বিত স্বরে বলে, তুই মরবি। এবং সে বারবার একই কথা বলতে থাকে। কবিরাজ এবার মহসিন ভাইকে শান্তি দিয়ে সজোরে আঘাত করেন। জিনটি চিৎকার করে বলে, লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি ওকে না মেরে যাব না। এবার কবিরাজ মন্ত্র পড়া শুরু করেন। মনে হচ্ছে ঘরের ভিতরে ঝড় উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ঘরটি উড়ে যাবে। কবিরাজ আবারও আঘাত করেন এবং বলেন, ছেড়ে দে, এই শরীর ছেড়ে দে, কেন এসেছিস? জিনটি বলে, একদিন দিনের বেলা ও আমার যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে, এই জন্যই আমি ওকে মারবো, মেরেই ফেলবো, তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। কবিরাজ ধমকের সুরে বলেন, চুপ, ও একটা মানুষ, ও বোঝে নাই তোর চলার পথটা। ওকে তুই এই মুহূর্তে ছেড়ে চলে যাবি, না হলে তোকে বোতলবন্দি করবো। জিন কোনোভাবেই রাজি হচ্ছিল না। মহসিন ভাইয়ের শরীর ছেড়ে যেতে সে মোটেও রাজি নয়। কথা কাটাকাটির এক মাঝে কবিরাজ তার ঝোলা থেকে একটি স্বচ্ছ কাঁচের ফাঁকা বোতল বের করেন। এবার জিন চিৎকার দিয়ে বলে, তোর কর্মের কসম, আমাকে বোতলবন্দি করিস না, আমি এর শরীর ছেড়ে দিচ্ছি, কিন্তু এর শরীরে এতটা মাস থাকার কারণে আমি একে ছেড়ে যাবার পরেও ওর অস্বাভাবিকতা থেকে যাবে। এই বলেই জিনটি চলে গেল। মহসিন ভাই মাটিতে লুটিয়ে পড়ল। মহসিন ভাইয়ের আব্বা আম্মা ঘরে প্রবেশ করেন এবং দুজনই কান্নায় ভেঙে পড়েন। কবিরাজ একটি বোতলে কিছু পানি নিয়ে কিছু একটা পড়ে মহসিন ভাইয়ের মুখের উপর ছেটাতেই তার জ্ঞান ফিরে আসে। কবিরাজ বলেন, তোদের ছেলেকে জিন অবশ্যই ছেড়ে গেছে, কিন্তু এতদিন ওর শরীরে থাকায় কিছু ক্ষতি সে করে ফেলেছে। কবিরাজ তার মা বাবাকে তলোয়ারের তেল অর্থাৎ কবিরাজি মন্ত্রপুত তেল ব্যবহারের পরামর্শ দেন। বলেন, এই তেল যেন প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার রাতে তার ছেলের শরীরে
মালিশ করা হয়। এরপর মহসিন নানা চাকরির খোঁজে রাজশাহীতে চলে আসলে তার চিকিৎসা সেখানেই বন্ধ হয়ে যায়। তার কথাবার্তা এবং হাঁটাচলায় এখনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় আছেন। তার বর্তমান ঠিকানা শিরোইল মঠপুকুর, রাজশাহী। তিনি মোবাইল নম্বর জানাতে অনিচ্ছুক। আমার কাছে আরো এরকম অজস্র ঘটনা আছে, ইনশাআল্লাহ সময় করে লিখব, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। চমৎকারভাবে লিখেছেন আপনি। একটা ঘটনা যেটা বেশ প্রচলিত একটা ঘটনাই আমি বলবো এই মাছ ধরতে গিয়ে, তারপরেও আপনার সেই বর্ণনাগুলো খুবই অন্যরকম এবং অবশ্যই ভালো লেগেছে আপনার ঘটনাটি। আশা করব লিসেনাররাও আমার সাথে একমত হবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Voot.com. The fear returns with Russell. আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা কে কে ভূত বা জিন দেখতে চান? অনেকেই বলবেন আমি দেখতে চাই, অনেকে বলবেন আমি দেখতে চাই না। তো যাই হোক, এই ঘটনাটা অনেকটা এরকম একটা বিষয় নিয়েই। চলুন কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করতে চাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর ভালো না থাকলেও আল্লাহ যেন আপনাকে সবসময় ভালো রাখে সেই দোয়া করি। আমি ভূত এফএম এর একজন ছোটখাটো শ্রোতা ছিলাম, কিন্তু বর্তমানে আমি ভূত.com এর একজন নিয়মিত শ্রোতা। আজকে আমি আপনাকে যে ঘটনাটি শোনাবো সেটা আমি আমার কাজিনের কাছ থেকে শুনেছি এবং তার সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও নামক একটি গ্রামে। ঘটনাটি ঘটেছিল 2019 সালে। ঢাকা থেকে আমার কাজিন এবং কাজিনের একজন ফ্রেন্ড আমার বাড়িতে বেড়াতে আসে। আমরা একসাথে আড্ডা দিতাম রাতের বেলা। একদিন হঠাৎ করে জিন আর ভূতের প্রসঙ্গ ওঠে। একটা কথা বলে রাখি, আমার কাজিনের যে ফ্রেন্ড ছিল সে বডি বিল্ডিং এ গোল্ড মেডেলিস্ট। তখন সে বলে, আরে ভাই, এসব ভূত টুত বলতে কিছু নেই। আমার মধ্যেও ভূত দেখার খুব আকাঙ্ক্ষা জেগে ওঠে, কারণ আমি অনেকদিন ধরেই এই বিষয় নিয়ে পরীক্ষা করেছি, অনেক রকম ভাবে জানার চেষ্টা করেছি। আমিও আমার সেই কাজিনের ফ্রেন্ডের সাথে সম্মতি দেই। তো আমরা সবাই মিলে একদিন চিন্তা করি একটা ভূতুরে জায়গায় বেড়াতে যাব। এসব চিন্তা করতে করতেই আমার কাজিনদের একটা জায়গার পরামর্শ দেই। জায়গাটা ছিল আমার বাড়ির পাশে একটা শ্মশান। সেই শ্মশানের সাথেই ছিল বিশাল একটি বাঁশবাগান। বলে রাখা ভালো, শ্মশানের চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। শ্মশানের সামনেই পুকুর ছিল, পুকুরটি আমাদের নিজস্ব। এই ব্যাপারে আমরা আমাদের অন্য কাজিনদেরকেও জানাই। এতে সবাই সম্মতি দেয়, সবাই যাবে। তো আমরা সবাই সিদ্ধান্ত নেই পরের দিন মাগরিবের আজানের সময় আমরা ওখানে যাব। যেই কথা সেই কাজ, আমরা 7 জন ওই জায়গায় যাই। কিন্তু কেন যেন আমাদের মধ্যে আমি এবং আমার কাজিনের বন্ধু ছাড়া সবাই ভয় পেয়ে যায়। তখন আমরা শ্মশানে ঢুকিনি। শ্মশানে সেই জায়গাটা ছিল অন্ধকারের চাদরে মোড়া। অবশ্য এত অন্ধকার দেখেই হয়তো অনেকে ভয় পেয়ে গেছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করি তাদের, কিন্তু কেউই যেতে রাজি হয় না। এদিকে মাঝপথে এসে ফিরে যাওয়ার জন্য মোটেও রাজি হয়নি আমার কাজিনের সেই ফ্রেন্ড। তার এই ভয় না পাওয়া দেখে আমার মধ্যে সাহস জন্মায়। আমরা আমাদের বাকি কাজিনদের বলি না চলে গিয়ে তারা যেন আমাদের জন্য রাস্তায় অপেক্ষা করে। তখন তারা আমাদের জন্য রাস্তার অন্য একটা দিকে দাঁড়িয়ে থাকে। আমি এবং আমার কাজিনের ফ্রেন্ড আমরা ভেতরে যাই। শ্মশানে যাওয়ার রাস্তা দিয়ে আমরা যখন নামি তখন মনে হয় যে অন্ধকার আরো বেড়ে যাচ্ছে। তবুও আমি আমার সেই কাজিনের ফ্রেন্ড তার সাহস দেখে ভেতরে যেতে থাকি। ভেতরে যেতে যেতে আমরা যখন একদম শ্মশানে প্রবেশ করেছি, রাস্তার পাশে চলে এসেছি, তখন চমকে দাঁড়িয়ে যাই।
শ্মশানে ঠিক যে জায়গাটায় মানুষ পোড়ানো হয় সেই জায়গায় একটি লাল পাতিলের মতো ওপরে লাল কাপড় দেয়া। আমিও ঠিক তখন বুঝতে পারিনি জিনিসটা কি। আমরা দুজন ভেতরে যাই এবং দেখতে পাই যে কিছু ছাই পোড়া এবং তার ঠিক পাশেই একটি ডাব রাখা এবং কিছু খাবারের মতো, এবং তার পাশেই সেই পাতিল, লাল কাপড় দেওয়া ওপরে। এটা দেখার পর আমি এবং সে কিছুটা ভয় পাই, কারণ আমরা দুজনেই জানতাম যে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা শ্মশানে এসে এসব কাজ করে। তো আমরা দুজনেই সেই জায়গায় ভয় পেয়ে কোনো কিছু না দেখে, কোনো কিছু না ধরে শ্মশানের প্রবেশ মুখে এসে দাঁড়াই। আমরা অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে চারপাশটা খেয়াল করি এবং পুনরায় শ্মশানে ঢোকার জন্য সিদ্ধান্ত নিই দুজনেই। তো যখন আমরা শ্মশানে প্রবেশ করার জন্য দুজনেই আবার এগোবো, তখন আমার মনে হলো আমার কাছ থেকে ৩-৪ হাত দূরে থাকা একটা নারকেল গাছের ডাল জোরে জোরে নড়া শুরু করেছে। তখনও আমার মধ্যে ওই ভয় ভীতি ঢোকেনি। তো আমার সেই কাজিনের ফ্রেন্ড আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার কাছে আসে এবং এর মধ্যে সে নাকি আমাকে ২-৩ বার ডাকও দিয়েছে। আমি শুনতে পাইনি বলে সে আমাকে এসে হাত ধরে জিজ্ঞাসা করে দাঁড়িয়ে থাকার কারণ। তখন আমি তাকে বলি যে আমাদের পাশের নারকেল গাছের মাত্র একটি ডাল কিভাবে যেন নড়ছে। তখন সেও সেই নারকেল গাছের দিকে তাকায়, কিন্তু তখন ডাল নড়া বন্ধ হয়ে গেছে, পাতাগুলো হালকা হালকা নড়ছিল। তখন আমরা দুজনেই আবার সেই বাঁশ বাগান থেকে খেয়াল করি যে বাঁশ গাছের পাতাগুলো নড়ছে কিনা, কিন্তু দেখলাম যে বাঁশ গাছের পাতাগুলো নড়ছে না। তখন আমরা দুজন আবার ভয় পেয়ে যাই এবং আমাদের আশেপাশে কিছুটা অস্বস্তি অনুভব করি। তখন আমরা দুজন সিদ্ধান্ত নেই যে একজনের পিঠের সাথে আর একজন পিঠ লাগিয়ে দুইজন দুই দিকে ৩৬০ ডিগ্রি করে খেয়াল রাখবো। তখন আমরা দুজন দুজনের সাথে পিঠ লাগিয়ে রাস্তার দিক এবং শ্মশানের দিকে খেয়াল রাখি এবং আমার কাজিনদের সেই বন্ধু নারকেল গাছ, বাঁশ গাছ এবং সামনে থাকা অন্যান্য জায়গাগুলো খেয়াল করছিল। আমরা দুজনে চুপচাপ থাকি অনেকক্ষণ ধরে। তখনই আমার সাথে থাকা আমার কাজিনের বন্ধুটি মাটিতে বসে পড়ে এবং তার মাথার দিকে হাত দিয়ে যেন কিছু একটা কষ্ট অনুভব করছে বোঝাতে চায়। তখন আমি অনেকটা ভয় পেয়ে গিয়ে তাকে জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু কোনো উত্তর না পেয়ে আমি তাকে ধরে বসি। আমার কোনো কথার উত্তর না দিয়ে সে বলতে থাকে আমার ঘাড়, আমার ঘাড়। তার এই কষ্ট দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই এবং বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে তার ঘাড়ে হাত দিই। তখন তার টি শার্টটি একটু সরিয়ে দেখি তার ঘাড় লাল হয়ে গেছে। সে ছিল খুবই সুদর্শন মানুষ, এই জন্য ঘাড়ের লাল দাগটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব শক্তি দিয়ে তার ঘাড়ে চাপ দিয়েছে। আমি বলে বোঝাতে পারবো না তখন আমি কতটা ভয় পেয়েছি। আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না তখন কি আমি দৌড়ে পালিয়ে যাব নাকি তাকে ধরে নিয়ে আসবো। আসলে এই মুহূর্তটা আমার জীবনের একটা এতটাই ভয়ঙ্কর মুহূর্ত, এত বড় সিদ্ধান্ত নেওয়ার একটি মুহূর্ত ছিল যে আমার তখন মাথা কাজ করছিল না। তখনই আল্লাহ আমাদের উপরে সহায় হন। আমার মধ্যে একটা সাহস জন্মায় যে আমাকে যে কোনো ভাবে হোক তাকে নিয়ে এখান থেকে বের হতে হবে। আল্লাহর অশেষ রহমতে আমি তাকে দাঁড় করাতে সক্ষম হই এবং তাকে বলি যে মনের মধ্যে সাহস রাখার জন্য এবং আল্লাহর কথা স্মরণ করার জন্য। তখন সেও কিছুটা নর্মাল হয়। আমি এবং সে একসাথে দৌড়ে বের হয়ে যাওয়ার চিন্তা করি। যেই আমরা দৌড় দিতে যাব তখনই আমরা খেয়াল করি যে শ্মশানের সেই জায়গায় অন্ধকার কমে কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক সেই জায়গায় হঠাৎ করে কোথা থেকে যেন একটা নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে। আমরা সেদিকে তাকাতেই দেখি যে শ্মশানের সামনে রাখা খাবারগুলো এবং লাল কাপড়ের নিচে থাকা পাতিলটি পড়ে যায়। তখনই আমাদের দুজনের শরীর শিউরে ওঠে যখন আমরা দেখতে পাই পাতিলের মুখে রাখা লাল কাপড়টি কেউ একজন যেন সজোরে টান দিয়ে সামনের দিকে নিয়ে গেছে। এটা দেখার পর আমরা দুজন দুজনের দিকে না তাকিয়ে পুরো শক্তি দিয়ে রাস্তার দিকে দৌড়াতে থাকি। আল্লাহর অশেষ রহমতে আমরা সেখান থেকে বের হতে পারি। রাস্তায় থাকা আমার কাজিনটা আমাদের দেখে আমাদের কাছে দৌড়ে আসে এবং রাস্তায় এসে আমার কাজিনের ফ্রেন্ড জ্ঞান হারায়। তখন আমার মনে হচ্ছিল আমি কেন জ্ঞান হারাচ্ছি না। আমার চোখে মুখে তখন নাকি ভয়ের ছাপ স্পষ্ট ছিল। অবশেষে তারা অনেক কষ্টে আমাদের দুজনকে ধরে বাসায় নিয়ে আসে। বাসায় এসে অনেকক্ষণ পর আমরা যখন নর্মাল হই তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে,
সব খুলে বলি তাদের। তখনই আমি আমার কাজিনের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি তার হঠাৎ করে ঘাড়ে সমস্যা হওয়ার কারণ কি। তখন আমার কাজিনের ফ্রেন্ড বলে যে যখন আমরা দুজন পিঠে পিঠ লাগিয়ে দুদিকে তাকিয়েছিলাম তখন সে অন্য মনস্ক হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও। তখন তার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়, আমাদের কিছু হবে না তো। সামনের দিকে তাকিয়ে এগুলো ভাবতে ভাবতে সে খেয়াল করে যে নারকেল গাছ থেকে অস্পষ্ট কিছু একটা বের হয়ে তার দিকে আসছে এবং তার মনে হলো জিনিসটি তার কাঁধে হাত রেখেছে এবং হঠাৎ তার সামনে বড় বড় দুটি লাল চোখ স্পষ্ট হতে থাকে। তার বর্ণনা মতে লাল চোখ দুটি ছিল ঘুমন্ত কোনো ব্যক্তিকে জোর করে ঘুম ভাঙানো হলে রাগান্বিত লাল চোখ। তখনই তার ঘাড়ে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এবং তার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছিল না। যখন আমার কাজিনের ফ্রেন্ড এই কথাগুলো বলছিল তখন আমরা তার চোখে মুখে সেই ভয় দেখতে পাই। আমাদের দুজনের এই অবস্থা দেখে আমাদের কাজিনটা সিদ্ধান্ত নেয় একজন হুজুরের সাথে দেখা করার। আমরা যখন হুজুরের কাছে যাই তখন দেখতে পাই এশার নামাজ শেষ করে হুজুর বসে আছেন। আমরা গিয়ে হুজুরকে সমস্যার কথা বললে তিনি আমাদের এশার নামাজ পড়ে এসে পুরো ঘটনা খুলে বলতে বলেন। নামাজ শেষ করে এসে আমরা যখন হুজুরকে সব বলি তখন হুজুর আমাদের উপর রেগে যান এবং বলেন আমি জানা সত্ত্বেও কেন ওখানে ওদের নিয়ে গেলাম। আমি হুজুরের কাছে আমাদের সাহায্যের আবেদন জানাই। তখন হুজুর আমাদের বলেন শুধু শুধু নিজের ওপরে এই বিপদ কেন আনতে গেলে। হুজুর আমাদের চিরকালের জন্য ওইদিকে যেতে নিষেধ করেন, তারপর দোয়া পড়ে ফু দেন। তিনি আমাদের বলেন ওদের ঘুমের সমস্যা করিস না, তোদেরকে যখন চলে আসতে বলা হয়েছে তখন তোরা কেন ওই জায়গায় ছিলি। তখন আমরা বলি কেউ তো আমাদের চলে আসতে বলেনি। তখন হুজুর কাজিনের দিকে তাকিয়ে বলেন কিরে ভেবে দেখতো কেউ কিছু বলেনি। তখন আমার কাজিনটা চুপ করে থাকে। হঠাৎ একজন বলে আমরা যখন রাস্তায় দাঁড়ানো তখন ছোট একটা ছেলে এসে বলে ওদেরকে নিয়ে আসেন, এত সাহস ভালো না। ছেলেটি আরো ধমকের সুরে বলে যান নিয়ে আসেন ওদের। তারপর ছেলেটি কোথায় চলে গেল আমরা খেয়াল করিনি। আমি চুপ করে বসে থাকি এবং সবার দিকে তাকিয়ে থাকি, ভাবতে থাকি এখানে যাওয়ার ঘটনা তো আমরা ছাড়া কেউ জানতো না। তখন আমরা হুজুরের দিকে একটু অন্যরকম ভাবে তাকাই। হুজুর বলেন আমার একটা ছাত্র আছে যে আমাকে এসব কাজে সাহায্য করে। তোদের আমি যখন নামাজ পড়তে পাঠাই তখন সেই আমাকে সবকিছু বলে। ওই ছেলেটা তোদের যেতে দেখেছে, তোদের রক্ষা করার চেষ্টাও করেছে। বাবারে এই দুনিয়ায় সব খারাপ না রে, ভালো আছে। তখন আমরা চলে আসি এবং এটা নিয়ে কথা বলি। ওই দিন আমাদের সাথে আর কিছু না হলেও পরে ঘুমের মধ্যে মাঝে মাঝে আমরা দেখতাম কেউ একজন ঘুম ঘুম ভাবে আমাদের বিরক্ত ভাবে তাকিয়ে লক্ষ্য করছে। হুজুরকে জানালে তিনি বলেন ওরা কোনো ক্ষতি করবে না, সমস্যা নেই। তো এই ছিল আজকের ঘটনা। লেখার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে ঘটনাটি আমি পড়ে শোনালাম তা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরো একটা ঘটনায় যাচ্ছি। লিখছেন আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি ভালোর দলে আছেন। নাম গোপন করার অনুরোধ জানিয়েছেন, তবে ঘটনাটির পুরো অংশটা আমি পড়ব না, পড়বেন শেগুফতা ফারহাত। চলুন চলে যাই ঘটনায়। ঘটনাটি আমার নানুর বাড়ি, পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার কোনো একটি গ্রামের।
আমি তখন ক্লাস 5-এ পড়ি। হঠাৎ এক দুপুরে আমাদের গ্রামে এক পাগলির আনাগোনা হয়। তার পরনে ছিল কিছু ছেঁড়া ফাটা ও পুরনো পোশাক, এবং তার মাথার চুলগুলো ছিল জট পাকানো। আমরা বাচ্চারা মিলে তাকে পাগলি পাগলি বলে ডাকতে থাকি এবং তার পিছে হাঁটতে থাকি। আমরা শুনতে পারি যে পাগলিটা হিন্দি এবং উর্দু ভাষায় বিড়বিড় করে কি যেন বলছে। তাতে আমরা বুঝতে পারি যে সে হয়তো ইন্ডিয়া থেকে আসছে। হঠাৎ আমাদের মধ্যে একজন বলে উঠল যে ওর নাম জিগা। তখন বাচ্চাদের মধ্যে একজন বলে উঠল আয়েশা পাগলি। আমরাও সবাই মিলে তাকে আয়েশা পাগলি বলে ডাকতে লাগলাম। এভাবে কিছুদিন চলে যায়। প্রায় হাট বাজার থেকে আসার পথে তাকে বিভিন্ন জায়গায় বসে থাকতে দেখি। তাকে দেখে আমি আমার বাজারের ব্যাগ থেকে বিস্কুট বের করে তাকে দিই। সে প্রথমে সেটা নিতে চায় না। পরে আমি তার পাশে এক জায়গায় রেখে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। এভাবে কিছুদিন চলতে থাকে। আমি যখনই বাজারে বা দোকানে যাই, হাতে করে বনরুটি বা কলা নিয়ে আসি তার জন্য। হঠাৎ আমাদের গ্রাম থেকে সে উধাও হয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায় না। এভাবে চলে যায় 2 থেকে 3টি বছর। একদিন ভর দুপুরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। সেদিন আমার বাজারে যাওয়ার কথা ছিল। আকাশে ঝিরিঝিরি বৃষ্টি দেখে আমি দুপুরে ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর আমার নানি আমাকে ডেকে বলে যে বাজারে যেতে হবে। আমি তাকে বললাম যে যাব না। তার কিছুক্ষণ পর আমার পাশের বাড়ির মামা আমাকে ডাক দেয় যে বাজারে যাবি আমার সাথে। আমি তাকে বলি না, আমি যাব না, আপনি যান। এভাবে আমি শুয়ে পড়ি আবারও। হঠাৎ আমার মাথায় আসে যে বাজারে না গিয়ে যা আনা দরকার বাজার থেকে ওই মামাকে দিয়ে আনিয়ে নিলেই তো হয়। এই ভেবে আমি উঠে পড়ি এবং ওই অবস্থায় দৌড় দিই সেই মামাকে ধরার উদ্দেশ্যে, যে তার হাতে টাকা দেব এবং তাকে বাজার থেকে জিনিসপত্র আনতে বলে দেব। আমাদের বাজার ছিল আমাদের বাড়ি থেকে অনেক দূর। প্রায় 20 থেকে 25 মিনিট লেগে যায় হেঁটে যেতে। ইটের রাস্তা ও সাঁকো হওয়ার কারণে আমাদের বাজারের রাস্তায় কোনো যানবাহন চলে না। আমি দৌড়াতে দৌড়াতে চলে যাই অনেক দূর, এক ছোট ব্রিজের কাছে, যা আমাদের বাজারে যাওয়ার পথেই পড়ে। সে ব্রিজের উপর যখনই উঠব, হঠাৎ আমার পা পিছলে বৃষ্টির পানিতে জমে থাকা পানির মধ্যে পড়ে যাই এবং পড়ার সময় আমার মাথাটা ব্রিজের লোহার রেলিংয়ের সাথে আঘাত পেয়ে ব্যথা পাই। আমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার হালকা হালকা হুঁশ আসে। চোখ খুলে দেখি সেই পাগলিটা আমাকে ওঠানোর চেষ্টা করছে এবং তার হাতে আমার গায়ের জামা, সেটি দিয়ে সে আমার মাথা চেপে রেখেছে। আমার যখনই কিছুটা হুঁশ আসে, তখন সে আমার হাত ধরে আমার মাথার গেঞ্জি সহ মাথা চেপে ধরিয়ে দেয়। আমি দেখতে পাই আমার মাথা থেকে রক্ত ঝরছে। হয়তো সে রেলিংয়ের আঘাতের কারণে মাথা কিছুটা ফেটে গেছিল। এদিকে আমি ঘুরে দেখি সেই পাগলিটা হেঁটে যাচ্ছে বিলের মধ্যে, হাঁটুর সমান পানির মধ্যে, ধান ক্ষেতের ভেতর। এভাবে দেখতে দেখতে ধান ক্ষেতের মধ্যে হারিয়ে গেল। আমি উঠে বাজারের দিকে চলে গেলাম। গিয়ে মাথায় ব্যান্ডেজ করিয়ে বাসায় ফিরে আসলাম। তার পরের দিন আমি পাগলিটাকে অনেক খুঁজেছি। আমার গ্রামে, আমার আশেপাশের গ্রামে অনেক খুঁজেছি, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি। আমার এটা জানা হলো না যে পাগলিটা হঠাৎ কোথা থেকে আসলো, আবার কোথায় চলে গেল, বা সে কি সত্যি মানুষ ছিল নাকি ছিল কোনো মানুষরূপী জিন। আমার কিছুই জানা হলো না। তবে এটা একটা অসম্পূর্ণ সত্য ঘটনা এবং আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। হয়তো ঘটনায় ভয়ের কিছুই নেই, তবে আমার অজানাই থেকে গেল পাগলিটা কে ছিল। অশরীরী, দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু।
আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। শুনছেন ভূত.com। পড়ে শোনাচ্ছি আরো একটি ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুজ্জামান আয়াত বলছি, শেরপুর জেলা নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রাম থেকে। আমি পড়াশোনার জন্য এখন ঢাকায় থাকি। ইচ্ছে করলেই আমি আপনাদের স্টুডিওতে যেতে পারি, কিন্তু আমি চাই ঘটনাটি আমি পড়ে শোনান। ঘটনাটি আমি 2 অংশে লিখেছি। 2 অংশ দুজনের সাথে ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। ওনার কাছ থেকে আমি যেভাবে শুনেছি সেভাবেই বলছি। বলছেন মা, তোর ভাগ্নের জ্বর শুনে বাড়ির সকলে আমরা তোর আপুর বাড়িতে তোর ভাগ্নিকে দেখতে গিয়েছি। হঠাৎ দুপুরবেলা তোর এক দূর সম্পর্কের চাচির ফোন আসে। ফোন রিসিভ করতেই উনি বলে ওঠেন, তোর দাদা নাকি বাড়িতে একা পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। শুনে আমরা সকলেই হতবাক হয়ে যাই। এদিকে বাবা বাড়িতে একাই ছিলেন এবং দাদা অসুস্থ, ওনাকে শুইয়ে রেখে গিয়েছিলাম। দুশ্চিন্তায় পড়ে গেলাম। উনি তো একা বিছানা থেকে নড়তেও পারেন না, তাহলে পড়ে গিয়ে কোমর ভাঙলেন কিভাবে? ভেবেছিলাম বিছানা থেকে উঠতে গিয়ে হয়তো কোমর ভেঙেছেন। তড়িঘড়ি করে রেডি হচ্ছিলাম বাসায় ফেরার জন্য। তোর বাবাকে ফোনে পাচ্ছিলাম না। ভেবেছি তোর বাবা ওনাকে হাসপাতালে নিয়ে গেছে, ব্যস্ত তাই কল ধরতে পারছে না। তোর চাচাকে ফোন দিলাম, উনিও কিছু জানেন না। উনি বাজারে ছিলেন এবং দ্রুত ওনার গাড়ি নিয়ে রওনা হন আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাসায় ফিরে দেখি তোর দাদা দিব্যি সুস্থ। তোর চাচির প্রতি ভীষণ রাগ হলো। মনে মনে ভাবলাম, কেউ এভাবে মজা করে? তারপর জানতে পারি তোর দাদার ছোট ভাই, ওনার কোমর ভেঙে গেছে। তো রাতে ওনাকে দেখতে আমরা তোর দাদিকে নিয়ে ওনাদের বাসায় যাই। গিয়ে দেখি শোকাবহ পরিবেশ। বাসায় সকল আত্মীয় স্বজন এসেছেন এবং সকলেই কান্নাকাটিতে ভেঙে পড়েছেন। তো ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হলো। এখানে বলে রাখা ভালো, ওনাদের বাড়িটি ছিল গ্রামের বেশ গভীরে। আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি যেতে একটা বিশাল বট গাছ, রুস্তম বাড়ি এবং একটি গোরস্থান পেরিয়ে যেতে হয়। তো গ্রামের রাস্তা হওয়ার কারণে এত রাতে কেউ ওই রাস্তায় চলাচল করে না এবং রুস্তম বাড়িটি ভূত প্রেতের আড্ডাখানা হিসেবে বেশ পরিচিত। এমনটি বলার কারণ, ওই বাড়ির পাশ দিয়ে রাতে যে কেউ গেলে তাদের সাথেই ধস্তাধস্তি, ঢিল ছুঁড়ে মারা, রাতে স্বপ্নে আসা ইত্যাদি কাজকর্ম ঘটত। তাই রাতে ফেরার সময় আমাদের বেশ ভয় হচ্ছিল। গোরস্থান পেরোনোর সময় আমাদের কোনো সমস্যা হলো না। যখনই রুস্তম বাড়িটির কাছে আসলাম, হঠাৎ ছমছমে পরিবেশ। রাস্তার নিস্তব্ধতা ভাঙল। রাস্তার ধারের ক্ষেতগুলিতে হুঙ্কার দিয়ে উঠল কিছু শেয়ালের দল। চিৎকারগুলো এমনই করুণ ছিল যে মনে হচ্ছিল কেউ ওদের ছিঁড়ে খেয়ে ফেলছে। তারপর যখন রুস্তম বাড়ি অতিক্রম করা শেষ, হঠাৎ কিছু কুকুর হাঁপাতে হাঁপাতে আমাদের অতিক্রম করলো এবং শুনতে পেলাম হুতুম পেঁচার ডাক। নিমেষেই সব থেমে গেল। আবার সব শুনশান। বাড়িতে আসার পর তো দাদি বলল, বৌমা, এত দূর থেকে আসলাম, এত রাতে, ঘরে তোমার ছোট দুটি বাচ্চা, তুমি এক কাজ করো, একটু আগুন জ্বালিয়ে আগুনের পাড় থেকে হেঁটে যাও আর গোয়াল ঘরে একটা চক্কর লাগিয়ে তারপরে ঘরে ফেরো। তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়লে। তোর ছোট ভাই আমার ডান পাশে এবং তোর বাবা আমার বাম পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের মাঝে আমি স্বপ্নে দেখতে পেলাম এক রক্ত হিম করে দেওয়ার মতো ব্যাপার। আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম বিশাল এক অবয়ব, যার মাথা নেই। জিনিসটা এতই বড় ছিল যে তার পুরো শরীর যেন আকাশ ছুঁয়েছে। আমি প্রাণ বাঁচানোর জন্য বাড়ির দিকে দৌড় দিলাম এবং এক পর্যায়ে আমাদের বাড়িতে এসে আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং সেই অবস্থায় ওই জিনিসটি আমার গলা চেপে ধরল। ঘুমের মাঝে আমি চিৎকার করছি। আমার চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। আমি দৌড়াতে পারছি না। আমি এক পর্যায়ে মরে যাচ্ছি প্রায়। এমন সময় কালেমা পড়তে লাগলাম। এরপর তোর বাবা আমার ঘুম থেকে আমাকে টেনে তুলল এবং তোর বাবা বলল, আমি ঘেমে বালিশ ভিজিয়ে ফেলেছি, অদ্ভুত আওয়াজ করছিলাম। এরপর ঘটনাটি তোর নানিকে জানাই। বলে রাখা ভালো, উনি কুসংস্কারাচ্ছন্ন একজন ব্যক্তি এবং জিন ভূতে দারুণ বিশ্বাসী। ঘটনার এক পর্যায়ে তোর নানি বলে, ছোটবেলায় তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা। সালটা 1975 অথবা 76।